আজকের এই উপস্থাপনাটি আসলে যদি আপনাদের কাছে আমি নিয়ে আসতাম 2024-এর শেষে, তাহলে হয়তো অনেকটা ভালো হতো। সেই ভালোটা যখন হয়নি আর চিন্তা করে লাভ নেই। তো আমার মনে হলো যে 2024-এ আমার পড়া বেশ কিছু বই, খুব কম বই যেগুলো খুব ভালো লেগেছে, সেই বইগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত বা দরকার। কারণ সামনে বইমেলা আসছে, আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে থেকে কোনো বই আপনারা সংগ্রহ করতে চান, করতে পারেন, অথবা হয়তো আপনাদের অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে, পড়াও হয়ে গেছে। তো আমার যেগুলো 2024-এ ভীষণ ভালো লেগেছে সেই বইগুলো নিয়ে আজকের এই ছোট্ট একটি উপস্থাপনা। সাধারণত প্রতি বছরের শেষে এই উপস্থাপনাটি আসে। এই বছর নানান কারণে উপস্থাপনা রেডি করা হচ্ছে না, তো সেটা একটা এক্সকিউজের মতো শুনতে লাগলো, করা হচ্ছে না। যাই হোক, সমস্ত কথাই না গিয়ে আজকের মূল ভিডিও আমরা চলে যাই। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে 2025-এ নতুন একটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি। আর এই উপস্থাপনায় আমি কয়েকটি ফিকশন বই দেখাবো বা উপন্যাসের বই দেখাবো, যে বইগুলি 2024-এ পড়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আরও একটা কথা বলে রাখি, 2024-এ আমি অন্যান্য বছরের তুলনায় অনেক কম বই পড়েছি। আমি আমার ডায়েরি ঘেঁটে দেখলাম, বেশ কম। এত কম বই হয়তো বিগত কোনো বছরে পড়া হয়নি, কিন্তু নানান কারণে 2024-এ আমার বই পড়ার সংখ্যা কম। নন ফিকশনের বই আজকে নেই, বা প্রবন্ধের বই আজকে আমি দেখাচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে 2025-এ আমার পড়া বা আমার ভালো লাগা প্রবন্ধ কোনগুলি বা প্রবন্ধের বই কোনগুলি, সেগুলো বলতেই পারি। মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে প্রবন্ধের বই আমাদের পড়া হয় একই রকম ভাবে, যে হয়তো কোনো জিনিস ভুলে গেছি বা কোনো জিনিস মনে হচ্ছে আরেকটু গভীরভাবে জানা দরকার বা আরেকবার রিভিশন করা দরকার, তখন আমরা সেই বইগুলোর কাছে যাই। যেমন শিবনারায়ণ রায়, সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই বইগুলো বারবার আমাদের সারা বছর ধরেই আর কি রিভিশন চলতে থাকে, হয়তো পুরো বই না, পুরো সেট না, কিছু কিছু অংশ। তাই আলাদা করে আর প্রবন্ধের বইয়ের কোনো উপস্থাপনা আনছি না। আপনারা যদি বলেন আমি আনতে পারি। আর এই বছর আমি একটি টার্গেট বানিয়েছি যে আমি কি বই, মানে টু বি রিড, মানে সারা বছর ধরে কি পড়বো, সেইটার একটি ছোট উপস্থাপনা আনার ইচ্ছা আছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি সেই উপস্থাপনাটি আনবো। আজকে প্রথম যে বইটি দেখাবো সেই বইটি আপনাদের অনেকেরই ভীষণ পছন্দের, আমারও ভীষণ পছন্দের। সেটি হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে। কোয়েলের কাছে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বুদ্ধদেব গুহর লেখা ভীষণ বিখ্যাত একটি উপন্যাস। কয়েকটা দিন আগেই আমি একটি রিভিউ এনেছি আমাদের চ্যানেলে, আর এটি বেশ কয়েকবার পড়লাম। এই বছরে যেহেতু পড়লাম এবং রিভিউ আনলাম, সেহেতু আমি এই বেস্ট রেটের যে সেকশন সেইখানে এই বইটিকে অন্তর্ভুক্ত করেছি। কোয়েলের কাছে নিয়ে আলাদা করে তাই বলার কিছু নেই। আমার চ্যানেলে গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কোয়েলের কাছে রিভিউ, বা শুনতে চাইলে শুনতে পারেন। আর আপনারা অনেকেই পড়ে ফেলেছেন অলরেডি। আর বুদ্ধদেব গুহর যেটা বিশেষত্ব সেটা হচ্ছে বর্ণনা, এবং বর্ণনার সাথে শব্দচয়ন। প্রকৃতি, নারী, মানুষের জীবন যে একবারে মিলেমিশে একাকার হয়ে যায়, সেটা যেন ওনার লেখাই আমরা দেখতে পাই। এবং ওনার এই যে প্রকৃতি প্রেম, বন জঙ্গলের প্রতি যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন আমাদেরকেও বারবার প্রলুব্ধ করে ওই সমস্ত জায়গায় ছুটে যেতে। এটাই হচ্ছে ওনার লেখার সব থেকে বড় গুণ। অদ্ভুতভাবে যেন আমরা একটা ভ্রমণ কাহিনী পড়ে ফেলি ওনার লেখার মধ্যে দিয়ে। সেখানে শিকার থাকে, সেখানে নানান রকম থ্রিল অনুভূত হয়, এবং তার সাথে সেই বন্য জীবন, সেখানকার মানুষজনের কথা, সবটাই যেন তার শব্দচয়নের মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে উঠে আসে। এবং আমাদের বারবার মনে হয় যে যে জঙ্গলগুলোতে উনি ভিজিট করেছেন ওনার জীবদ্দশায়, এবং সেখান থেকে উনি উপন্যাস লিখেছেন, সেই জায়গাগুলো অবশ্যই আমাদের যাওয়া দরকার, দেখা দরকার। তো এই যে তার লেখার বিশেষত্ব, যে মানুষের চোখের সামনে যেন কল্পনা এবং বাস্তব মিশিয়ে একটা সত্যি ভ্রমণ কাহিনী বা বাস্তব কাহিনী যেন তুলে ধরেন, এই লেখার গুণী তিনি সকলের কাছে অমর হয়ে আছেন, বা গোটা সাহিত্য জগৎ এবং সমস্ত বাঙালির কাছে তিনি অমর হয়ে আছেন। তো বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে। এই বছর আমি বুদ্ধদেব গুহর আরো বেশ কিছু লেখা পড়বো, এবং পড়লে আপনাদেরকে অবশ্যই জানাবো। এর পরের যে বইটি সেটি হল লিও লিজা মিকেল, অনির্বাণ ঘোষের লেখা। এই বইটি আমি মনে হয় এপ্রিল বা মে মাসের শুরুর দিকে রিভিউ এনেছিলাম, এবং এই বইটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে
595 টাকা। আর এর কভারটা মানে এর যে কি বলবো, এইটা একটু অন্যরকম, জ্যাকেট নেই কিন্তু এর বাইন্ডিংটা অন্যরকম, অনেকটা লেদার টাইপের দেখতে। আর কোয়েলের কাছে দাম বললাম না, কারণ আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য 150 টাকা কোয়েলের কাছে, এবং আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এখন মূল্য বৃদ্ধি অবশ্যই হয়েছে। এই লিও লিজা মিকেল এই বইটিতে কি আছে সেটাও আমি আপনাদেরকে বলেছি। মূলত 75 শতাব্দীতে ইতালিতে যে নবজাগরণের সূচনা হয়েছিল, সেই সূচনা আমরা দেখতে পাই। এবং লিও লিজা মিকেলের লিওনার্দো দা ভিঞ্চি, মিকেলাঞ্জেলো এবং মোনালিসা, এই তিনজনের জীবন কিভাবে বড় হয়ে উঠছে, এবং লিওনার্দো, মিকেলাঞ্জেলো এরা দুজনেই কিভাবে শিল্পী হয়ে উঠছে সমস্ত রকম প্রতিকূলতার পথ পেরিয়ে, সমস্ত রকম সমস্যা ঝঞ্ঝাটের পথ পেরিয়ে, এবং কিভাবে ইতালিতে নবজাগরণের মোড় আসছে সেই সময়ের ছবি লেখক এই উপন্যাসটিতে তুলে ধরেছেন। মূলত রিসার্চ ওয়ার্ক বলা যেতে পারে, কারণ এই উপন্যাসের তথ্য আছে এবং তার সাথে সাথে উপন্যাসের বুনন আপনাকে মুগ্ধ করবে, পড়তে অবশ্যই ভালো লাগবে। তো এই বইটি ওই জন্য আমি আমার লিস্টে রেখেছি, কারণ আমার বেশ ভালো লেগেছে এবং অন্যরকম লেগেছে। পরবর্তী বই এই বছর যেটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে সেই বইটি, সেটি হচ্ছে জলের উপর পানি, লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী, দেশ থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য, মানে আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য 550 টাকা, কিন্তু এর পরবর্তী যে সংস্করণ সেটা মনে হয় 600 টাকা হয়েছে বলেই আমি জানি। তো এই উপন্যাসটিতে কি আছে সেটা বলতে আমি চাইছি না, আপনাদের একটু অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে এর ভিডিওটি দেখে নিতে। কিন্তু আমি ছোট্ট করে বলবো যে জলের উপর পানি হচ্ছে দেশভাগের সময়ে এই দেশে চলে আসা মানুষগুলোর জীবনের কঠিন যন্ত্রণা, দুর্দশা, এবং কিভাবে লড়াই করে বেঁচে থাকছে মানুষগুলো। মানে আমি যতটা সহজ করে এখন বলছি, আসলে উপন্যাসটি কিন্তু এতটা সহজ জীবনের কথা বলে না, এতটা সোজা সরলভাবে এই উপন্যাসটিকে দাগিয়ে দেওয়া যায় না। এই উপন্যাসটি একটা যুগের নিদর্শন, আমাদের ইতিহাসের নিদর্শন। ইতিহাসকে লেখক উপন্যাসে নিয়ে এসেছেন এবং এই কঠিন কাজটি তিনি করেছেন। এই উপন্যাসে আমরা ভারতবর্ষের যা যা পরিবর্তন হচ্ছে, মানে রাজনৈতিকভাবে যে পরিবর্তন হচ্ছে, নেতার যে পরিবর্তন, তাদের সিদ্ধান্তের পরিবর্তনের ফলে কত মানুষের জীবনের পরিবর্তন হয়ে যাচ্ছে, বা মরিচ ছাপির ঘটনা, ক্যাম্পে থেকে পোটলা পুটলি নিয়ে মানুষগুলো জীবন কাটাচ্ছে, কত নিরীহ মেয়েদের প্রাণ চলে যাচ্ছে বা ধর্ষিত হতে হচ্ছে, এই নানান রকম ঘটনা, শুধু ঘটনা তো নয়, মানে ইতিহাস, অনুভূতি, যন্ত্রণা আমরা এই উপন্যাসটির মধ্যে থেকে জানতে পারবো। কি যে নানান রকম কারণে ধর্মীয় অশান্তি তৈরি হয়, তো সেই সূত্র পাবো যে সেই লড়াইয়ের মধ্যে থেকেও কিভাবে বেঁচে থাকছে মানুষ, কিন্তু তুলনায় বরঞ্চ সেই সময় লড়াইটা কম ছিল। এবং আধুনিক মানে 21 শতাব্দীতে এসেও এখনো বিভিন্ন জায়গায় সেই লড়াই চলে। যখন এই উপন্যাসগুলো পড়ি তখন মনে হয় যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। যাই হোক, আমি উপন্যাসের বাইরে কথা বলে ফেললাম উপন্যাসের কথা বলতে বলতে। তো এই উপন্যাসটি পড়ুন, মানে সময় লাগবে হয়তো পড়তে। আমি এই যে দুটো বই, মানে টোটাল 3টে বই দেখালাম এখনো পড়ছেন, তার মধ্যে থেকে আমি বলবো যে এই উপন্যাসটি পড়া খুব দরকার আমাদের ইতিহাস, আমাদের জীবনের ইতিহাস সেইটা জানার জন্য। কারণ বাঙাল এবং এদেশীয় বা ঘটি যেটাকে বলা হয়, এটা সংমিশ্রিত হয়ে গেছে। মানে কেউ এখন হয়তো পারফেক্টলি বলতে পারবে না যে আমার সম্পূর্ণ পরিবার বাংলা, আমি জানি না, এগুলো হয়তো এখনো আছে বা নেই। তো সেই জায়গাগুলো যে কিভাবে আসছে, যে তাদের স্ট্রাগলটা, এবং এদেশের মানুষজন কিভাবে সাদরে তাদেরকে গ্রহণ করছে, আবার কেউ কেউ করছে না কোনো কোনো জায়গা। তো সেই সবটা মিলিয়ে উপন্যাসটি খুব সহজ সরলভাবে বললাম, আসলে এতটা সহজ সরল নয়। তাই এই উপন্যাসটির সম্পূর্ণ রিভিউ যদি আপনারা শুনতে ইচ্ছা করে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই শুনতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো। পরের যে বই, সেই বইটি হলো শেষ চিহ্ন, লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। এই হচ্ছে বইটি, পত্রভারতী থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। এই বইটিতে আমরা যেটা পাই সেটাও আমি বলবো, আমাদের সম্পূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলে আপনাকে যেতে হবে এবং গিয়ে শুনে নিতে হবে। এই বইটি মূলত গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার থেকে যাওয়া, মানে অস্থিতে থেকে যাওয়া শেষ যে চিহ্ন, সেই চিহ্ন নিয়ে এই বইটির মধ্যে টান টান উত্তেজনা বা থ্রিল একটা অনুভূতি তৈরি করেন লেখক, এবং কাহিনী নির্মাণ করেন।
এবং তার মহিমা, সেই শেষ চিহ্নের কি কি মহিমা, কিভাবে অন্যান্য ধর্মকে পিছনে ফেলে রেখে বৌদ্ধ ধর্ম এগিয়ে গিয়েছিল, অথবা কিভাবে কতটা স্ট্রাগল সহ্য করে বৌদ্ধ ধর্ম নিজের রাস্তা খুঁজে পেয়েছে বা নিজের পথ পেয়েছে বা নিজে এগিয়ে যেতে পেরেছে, সেই ছবিও আমরা এই উপন্যাসে পাই। লেখকের যে গুণ, থ্রিলার তৈরি করা বা থ্রিলার রচনা করা, সেই রকম একটা টান টান উত্তেজনা বা কি হবে সারাক্ষণ আপনার মনে হবে, বেশ ভালো লেগেছে। আর গৌতম বুদ্ধকে নিয়ে এত সহজ সরলভাবে লেখা এবং তার সাথে পড়িয়ে নেবার গুণ লেখকের, এই সব মিলিয়ে উপন্যাসটা আমার সেই মুহূর্তে খুব ভালো লেগেছিল এবং সেই অনুভূতি মাথায় রেখেই আমি আমার বেস্ট রিডে এই বইটিকে আমি সিলেক্ট করেছি। আপনারা যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তারা অবশ্যই পড়ে দেখতে পারেন। পরবর্তী যে বইটি নিয়ে কথা বলবো, সেই বইটি 2022 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। এই বইটি লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। বইটির নাম বা উপন্যাসটির নাম বীরবল। এই হচ্ছে বইটি, দেশ থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। এই বইটি পড়ার পর আমার যেটা হয়েছে, আমার মানে আকবর বা তার রাজত্বকাল, তার উত্তরসূরিদের সম্পর্কে জানার আগ্রহ ভীষণভাবে তৈরি হয় এবং শুধু উত্তরসূরি না, তার পূর্ববর্তী জীবন সবটাই জানার জন্য ভীষণ আগ্রহ তৈরি হয়। এবং সেই সময়ই আমি কিনেছিলাম শাহজাদা দারাশুকো, কিন্তু শাহজাদা দারাশুকোর রিভিউ একটি এসেছে, 2টি খণ্ডের, যেহেতু আমি রিভিউ আপনাদের সাথে শেয়ার করিনি তাই আমি ওটি রাখলাম না। ওটি মানে যেহেতু আমার ঐতিহাসিক উপন্যাস এবং যেখানে ইতিহাসের মাত্রা বেশি, যেহেতু আমার মোগল সাম্রাজ্য বা আকবর, তার ঔরঙ্গজেব বা শাহজাদা দারাশুকো, এদের প্রত্যেককে নিয়ে যে যে কাহিনী রচিত হয়েছে বা যে ইতিহাস আছে, সেই ইতিহাসকে নিয়ে যে কাহিনী রচিত হয়েছে, এই ধরনের উপন্যাস পড়তে ভালো লাগে, মানে ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালো লাগে। সেহেতু বীরবল আমার এবারের পছন্দের একদম টপ লিস্টে। আমি হয়তো আবারও বীরবল পড়বো, আবারও মানে বারবার পড়ার উপন্যাস বলে আমি মনে করেছি। ওই অনেকটা কোয়েলের কাছে যেমন মানুষ মাঝে মাঝেই পড়ে, সেটা হয়তো অন্যরকম অনুভূতি দেয়, কিন্তু আমার ঐতিহাসিক উপন্যাস পড়লে একটা মানে অদ্ভুত তৃপ্তি হয়, সেই জন্য আমি এটা সংগ্রহ করেছিলাম এবং আমার খুব ভালো লেগেছে। বীরবল কে ছিলেন সেটা বলি, আকবরের মুনিবর ছিলেন এবং তাকে বীরবর বলতো এবং সবাই কৌতুক করে, হাস্য কৌতুক করে বীরবল নাম দিয়েছিল, যেহেতু বয়স্ক মানুষের কথাতেই, প্রথমে বয়স্ক ছিলেন না অবশ্যই, আকবর সমস্ত কিছু করতেন, জীবনের সমস্ত ডিসিশন নিতেন এবং তারপর বীরবলের মৃত্যু হয়, কিভাবে মৃত্যু হয়, কি বৃত্তান্ত, সেটা জানার জন্য উপন্যাসটি পড়ুন। আমি এটা অনুরোধ করবো এই উপন্যাসটিও পড়ার জন্য, কারণ আকবর 15 বছর বয়সে রাজত্বে বসেন এবং কতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এবং সেই সময়েও তিনি চেয়েছিলেন সর্বধর্মের সমন্বয়। তিনি কিন্তু বিবাহ করেছিলেন হিন্দু নারীকে। এই যে একটা ছবি, এগুলো আমরা আসলে তাকাই না, আমরা শুধুমাত্র মানে বর্তমানে ওই 21 শতাব্দীতে দাঁড়িয়েও ওই জাতপাত ধর্ম এই নিয়ে ছুটি, কিন্তু আমরা যদি আমাদের ইতিহাস মানে পূর্ব ইতিহাস মানে মোগল সাম্রাজ্য এইরকম সময়ের দিকেও যদি ফিরে তাকাই, তাহলে দেখব মানে এই 450 বছর আগের ইতিহাসে আমরা দেখব যে আকবর কিন্তু হিন্দু নারীকে বিয়ে করছেন, নিজের মানে মহলে বা নিজের জায়গায় তিনি মন্দির স্থাপন করে দিচ্ছেন। এই ছবিও কিন্তু ইতিহাসের পাতায় আছে, কিন্তু এগুলো আমরা মনে রাখি না বাস্তব জীবনে। এতটাই আমার পছন্দের এই উপন্যাসটি, আমি বারবার পড়তে পারি, মানে এটাই পড়তে পারি, ঠিক যেমন সেই সময় উপন্যাসটি পড়ে আমার হয়েছিল, কারণ ওর মধ্যেও আমি ইতিহাস পাই এবং সেই সময় নিয়ে পরে আলোচনা করা যাবে এখন। যাই হোক, এই হলো আমার 5 নাম্বার বই এবং যে বইটির রিভিউ আমাদের চ্যানেলে লাস্ট এসেছে, মানে লাস্ট রিভিউটি, সেটি আপনারা আন্দাজ করতে পারছেন যদি দেখে থাকেন, সেটি হচ্ছে তিলোত্তমা মজুমদারের লেখা বসুধারা। এই হচ্ছে বইটি, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য 550 টাকা। বসুধারা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ রিসেন্টলি আমি বইটি রিভিউ করেছি, 2টো ভিডিও আগেই মনে হয় বা একটা ভিডিও আগেই মনে হয় আমি বসুধারার রিভিউ শেয়ার করেছি। আমি অনুরোধ করব আপনারা এই উপন্যাসের রিভিউটা দেখুন এবং 29 মিনিটের রিভিউ আপনাদের শুনতে জানি না মানে সম্ভব হবে কিনা, কিন্তু খুব কম সময়ে এক লাইনে বলে দেওয়ার ক্ষমতা নেই, কারণ এই উপন্যাসেও আমরা দেখি দেশভাগ এবং দেশভাগের পরবর্তী সময়ে যে সমস্ত মানুষ যারা টাকা পয়সা নিয়ে আসতে পেরেছে বা আগে আন্দাজ পেয়েছে, তারা এসে যে মানে একটা জায়গায় হয়তো জাঁকিয়ে বসেছে, কিন্তু যারা আন্দাজ পায়নি বা যাতে টাকা পয়সা ছিল না, তাদের জীবনে যে কতটা দুঃখ কষ্ট, তারা এসে কলোনিতে বসবাস করছে কিংবা
বস্তিতে বসবাস করছে তাদের জীবন কিভাবে চলছে, এবং যারা জাকিয়ে বসেছে তাদের জীবন কিভাবে চলছে, বা তাদের বড়লোক যারা বা ধনী যারা তাদের করুণায় বা তাদের বাড়িতে কাজ করে এই মানুষগুলো জীবন চলছে, অথচ তাদের যে মানে ওপারে বাড়ি ছিল সেখানে তারা কখনো কল্পনা করেনি যে অন্যের বাড়িতে কাজ করবে, তাদের জীবনে লড়াই এবং প্রচুর চরিত্র এবং প্রতিটা চরিত্রের আলাদা আলাদা মনস্তাত্ত্বিক দিক। কোনো সন্তান যদি আত্মহত্যা করে তার কারণ হয়তো মানে অলক্ষ্যে বাবা মার শিক্ষা বা বাবা মার ওঠা বসা হয়তো মানে সন্তানের উপর কতটা এফেক্ট করে সেই ছবি পাই। এবং মানে পুত্রবধূকে অত্যাচার করে একটি নারী খুন করে ফেলছে বা খুন করার চেষ্টা করছে, কেন করছে, বা রাধিকা বলে একটি চরিত্রকে পাই যার মনের প্রেম এক মানে সে ছোটবেলায় বিয়ে হয়ে যায়, ছোটবেলার যে প্রেম তার প্রতি তার এক মানে অগাধ অনুভূতি থেকে যায়, সে যতই তার স্বামীর সাথে সংসার করুক না কেন সেই অনুভূতি যেন সে খুঁজতে থাকে। এবং তারপরে তার জীবনে কি হয়, এবং একটা গৃহস্থ থেকে বস্তিতে নেমে আসে এবং পরের বাড়ি কাজ করা, এই যে মানুষগুলো জীবনের পরিবর্তন পরপর, এইগুলো নিয়েই লেখিকা তিলোত্তমা মজুমদার এই উপন্যাসটি রচনা করেছেন এবং রাজনৈতিক দিকও তুলে ধরেছেন। এবং সেই সময় যা যা ঘটছে, ইন্দিরা গান্ধীর কথা পাই, জ্যোতি বসুর কথা পাই, প্রত্যেকের কথা পাই। সেই সময় দেখা যায় যে কংগ্রেস এবং বামফ্রন্ট দলের যে একটা দ্বন্দ্ব বা কংগ্রেসের যে ছাতা, সেই ছাতা আস্তে আস্তে দুলে উঠছে এবং বামফ্রন্ট হয়তো মানে সরকার হিসেবে আসবে, এইরকম একটা সময়। সেই সময়ে সাধারণ ছেলেপিলেরা বা যুবকরা কি করছে, বড়লোক যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়ে মারা যাচ্ছে, নকশাল আন্দোলন এবং নকশাল আন্দোলনে কিভাবে জড়িয়ে পড়ছে, যারা জড়িয়ে পড়ছে তাদের বাবা মার কি কি সমস্যা ফেস করছে, সমস্ত কিছু উপন্যাস আছে। এই তিনটে উপন্যাস আপনারা পড়ুন। আমি অনুরোধ করবো বসুধারা, জলের উপর পানি আর বীরবল। আমার পছন্দের বইয়ের তালিকা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর আমি যে বই তিনটি দেখাবো বা যে তিনটি উপন্যাসের কথা বলবো, সেই তিনটি উপন্যাস গতে বাঁধা উপন্যাস নয়, বা গতে বাঁধা শব্দটাও হয়তো এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হলো না। মানে যে উপন্যাস বা যে লেখকের লেখা পড়তে গেলে প্রিপারেশন নিতে হয় মানসিকভাবে, সাহিত্য চর্চা করতে করতে যার লেখা পড়া যায়, যাদের লেখা পড়া যায়, তাদের মধ্যে একজনের লেখার কথা বলবো। ঠিক মানে এই লেখকদের তালিকার মধ্যে আমরা পাই যেমন বিমল কর, কমল কুমার মজুমদার, মানে এনাদের লেখা পড়তে গেলে একটা মেন্টাল প্রিপারেশন লাগে বা দীর্ঘদিনের সাহিত্য চর্চার মধ্যে দিয়ে এনাদের লেখা পড়লে তবে এনারা কি বলতে চেয়েছেন সেটা বোঝা যায়। মূলত কমল কুমার মজুমদার এবং বিমল করের বেশ কিছু ছোট গল্প আছে, যে ছোট গল্পগুলো শূন্য মস্তিষ্কে বা ধরুন কেউ মনে করলো যে আজকে আমি একটা বিমল করের ছোট গল্প পড়বো এবং বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়ে শুয়ে বসে বিমল কর পড়তে শুরু করলো। সে কিন্তু পড়তে পারবে না, মানে পড়তে তো পারে কিন্তু সাহিত্য রস আস্বাদন করতে পারবে না, স্বভাবতই তার মানে স্বাভাবিকভাবেই তার খারাপ লাগবে। তার কারণ বিমল কর, কমল কুমার মজুমদার এই ধরনের সাহিত্যিকদের লেখা পড়ার জন্য একটা দীর্ঘদিনের পড়ার অভ্যাস বা সাহিত্য চর্চার প্রয়োজন। মানে ওই শুয়ে বসে পড়ে ফেললাম কমল কুমার মজুমদারের লেখা বা বিমল করের একটা 50টি গল্প কিনে পড়ে ফেললাম, সুধাময় পড়ে ফেললাম, জননী পড়ে ফেললাম, কিংবা হেমন্তের সাপ পড়ে ফেললাম, পড়ে বুঝেও ফেললাম এবং তার রস আস্বাদনও করে ফেললাম। মানে যে যার দীর্ঘদিনের সাহিত্য চর্চা নেই সে হয়তো পড়বে, তার ভালো লাগবে না। সে যদি বলেছে ভালো লেগেছে তাহলে কিছু বলার নেই। তো যাই হোক, এভাবে আমার বলার কারণ হচ্ছে যে তিনটি বইয়ের কথা বলবো, সেই তিনটি বইয়ের মানে যিনি লিখেছেন তার লেখার মধ্যে দিয়ে তার লেখার অনুভূতিকে অনুভব করার জন্য আমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে বা দীর্ঘদিনের একটু সাহিত্য চর্চা বা ম্যাচুরিটি থাকলে বোঝা যায়। এবং সেই ধারার মধ্যে আমরা অনেককে পাই, যেমন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, ভগীরথ মিশ্র, এনাদের লেখার মধ্যেও কিন্তু ওই ধারাটি বা লেখার যে একটা অন্যরকম বাঁক, তার মধ্যে থেকে আমরা যাদের নাম পাই তারা ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, ভগীরথ মিশ্র, সাধন চট্টোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, তো তাদের লেখা পাই। তো আজকে আমি যার লেখা নিয়ে আমি বলবো সেটি হচ্ছে সাধন চট্টোপাধ্যায়ের লেখা। আমি আজকে এই উপস্থাপনায় যে প্রথম যে ছটি বই দেখিয়েছি সেটি হচ্ছে সকলের জন্য। এখন যে তিনটি উপন্যাসের কথা বলবো সেই তিনটি উপন্যাস যাদের সাহিত্য চর্চা দীর্ঘদিনের আছে এবং যারা একটু অন্য ধারার উপন্যাস পড়তে পছন্দ করেন বা মগজটাকে একদম দলাই মলাই করে পড়তে পছন্দ করেন তাদের জন্য। প্রথম যে বই, সেই বইটি নিয়ে আমার অলরেডি অনেক মানে আগের বছরই মনে হয় একটি উপস্থাপনা আছে, অর্ধপাণ্ডব। এই বইটা তুলনামূলকভাবে ভীষণ সোজা, সহজ,
মানে ওনার লেখার প্যাটার্নের মধ্যে যতগুলো আমি উপন্যাস পড়েছি তার মধ্যে খুব সোজাভাবে লেখা, তাই এটা বলবো আপনারা চাইলেই ট্রাই করতে পারেন। পূর্ণ প্রতিমা থেকে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে। এখানে ফোন নাম্বার দেয়া আছে এবং মেল আইডিও দেয়া আছে। আপনারা অনেকেই সেই সময় আমায় জিজ্ঞাসা করেছিলেন যে কোথা থেকে পাবো। এটা ধ্যানবিন্দুতে পেতে পারেন, আর না হলে এখানে একবার ফোন করে যোগাযোগ করবেন। এরপর যে দুটি উপন্যাসের কথা বলবো সেই দুটি উপন্যাসের ক্ষেত্রেই ওই একটা মানসিক প্রিপারেশন ভীষণ দরকার। প্রথম হচ্ছে মাটির অ্যান্টেনা। এই উপন্যাসটির কোনো আলাদা ছবি নেই, এই উপন্যাসটিকে আলাদা করে আমি দেখাতে পারবো না যে এইখানে আছে। তো এই উপন্যাসটি, এই যে এখানে লিস্টটা দেখিয়ে দিলাম, 250 পাতায় আছে। সাধন চট্টোপাধ্যায় লেখা উপন্যাস সমগ্রের 1 নম্বর খণ্ডে করুণা প্রকাশনী থেকে প্রকাশিত। আলাদা করে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, তবে এখানে একটা লিস্ট দেওয়া আছে, যে লিস্টে আমরা পাই যে জল তিমির আর মাটির অ্যান্টেনা দ্বীপ প্রকাশনা থেকে একটা সময় প্রকাশিত হতো। তাই আপনারা চাইলে মাটির অ্যান্টেনা আর জল তিমির দুটো উপন্যাসই খুব ভালো। আমি আজকে মাটির অ্যান্টেনা নিয়ে বলবো, তো আপনারা সংগ্রহ করতে পারেন এবং দুটো উপন্যাসই পড়তে পারেন। মাটির অ্যান্টেনা পড়ার জন্য, মানে এই মাটির অ্যান্টেনা উপন্যাসটি এতটা জটিল, সেই উপন্যাসটি বর্তমানে ডায়মন্ড হারবার যতদূর সম্ভব ওমেন্স কলেজের পাঠ্য হয়েছে। আমি যথেষ্ট চিন্তিত যে গ্র্যাজুয়েশনের বেশ কিছু ছোট ছোট ছেলেপিলে এই উপন্যাসটির পাঠোদ্ধার কিভাবে করবেন, কারণ এই উপন্যাসটি পড়ার জন্য একটা বিরাট ম্যাচিউরিটির দরকার। এবং সেটা ম্যাচুরিটি মানে বয়স কমানি একটা ম্যাচুরিটি থাকে বা বাস্তবিক জ্ঞান থাকে, বোধ থাকে, সেটা না। সাহিত্য নিয়ে একটা দীর্ঘদিনের চর্চা, যে সাহিত্যের ভাষায় কি বোঝাতে চেয়েছে, কোন দিকটার ইঙ্গিত করতে চেয়েছে, কোন দিকে আমাদেরকে তাকাতে বলছে, সেইটা তাকানোর যে একটা অভ্যাস, সেটা অনুভব করার যে অভ্যাস, সেইটা থাকা দরকার। মানে আমি প্রায় 5 বছর আগে ইউনিভার্সিটি পাস আউট, মানে মাস্টার্স পাস আউট। আমি রিভিউটা করার আগে মাটির অ্যান্টেনার অলরেডি রিভিউ আছে, আপনারা চাইলে শুনতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। আমি কিন্তু 2বার উপন্যাসটি পড়েছি, কারণ আমার মনে হয়েছে যে এরকম একটা সিরিয়াস উপন্যাস নিয়ে আমি যখন কথা বলবো সেখানে আমার 2বার পড়ে তারপরেই আপনাদের জানানো উচিত। এবং আমি জানাতে চেয়েছি, কারণ সাধন চট্টোপাধ্যায়, ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এই নামগুলো খুব একটা প্রচারের আলোয় আসে না। তাই আমার মনে হলো সাহিত্যের ছাত্রী হিসাবে, সাহিত্য প্রেমী যদি হয়ে থাকি, তাহলে ওনাদের নাম এবং ওনাদের লেখা উপন্যাস বারবার আপনাদের সামনে আনা উচিত, যাতে আপনাদেরও মনে হয় যে অন্য ধরনের, অন্য স্বাদের লেখা পড়বেন। তো আর এই বইটিতেই আরেকটি উপন্যাস আমার পড়ে খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে গহীন গাং। সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষগুলোর জীবনের স্ট্রাগলকে নিয়ে লেখা একটি উপন্যাস। সেই উপন্যাসটির রিভিউ আছে। সেই উপন্যাসটির ভাষার যে ব্যবহার লেখক করেছেন সেটা স্বাভাবিকভাবেই ওই এলাকার ভাষা, তাই একটু মন দিয়ে পড়তেই হবে। আর মাটির অ্যান্টেনার মধ্যে যে বাস্তব কথা লেখক বলেছেন সেটা নিয়ে এখন আমি এত কিছুর মধ্যে সত্যি আলোচনা করতে পারবো না। বলা ভালো, আলোচনা করতে গেলে আমার হয়তো ভুল হয়ে যাবে, এই ভয়েতেই আমি এই মুহূর্তে এই উপস্থাপনায় আর মাটির অ্যান্টেনা নিয়ে কিছু বলছি না। মূলত 20 শতাব্দীর নর্থ 24 পরগনা বা উত্তর 24 পরগনার একটি অঞ্চল কিভাবে পরিবর্তিত হচ্ছে, এবং সেই যে একটি অঞ্চল পরিবর্তন হচ্ছে মানে তো শুধু অঞ্চল না, তার মানুষগুলোও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের জীবনের আশা, ভালোবাসা সবটার যে পরিবর্তন হচ্ছে। এবং কোথাও না কোথাও সেই আমাদের যেমন সেই মহাভারত বা কোনো কিছুতে একজন করে থাকে না, এসে বলে দেয় যে সমাজটা এই পথে যাচ্ছে, সমাজটা ওই পথে যাচ্ছে, এইভাবে একজনকে আমরা দেখতে পাবো যে সারাক্ষণ বলবে যে এবার হয়তো অন্য যুগ আসবে। তো আমি আর কিছু বলবো না এই উপন্যাসটি নিয়ে, কারণ এই উপন্যাসটি নিয়ে আমাকে বলতে গেলে আমাকে হাতের সামনে আমার ডায়েরিটা নিয়ে আসতে হবে, যেটা আমি নিয়ে আসিনি, তাই আমি আর বলছি না। আপনারা চাইলে অবশ্যই এই উপন্যাসটির আলোচনা শুনে নিতে পারেন। তো এই গেল আমার পড়া এবং আপনাদের জন্য আমার বেস্ট রিড। এছাড়াও আরেকটি বইয়ের কথা বলি। আচ্ছা, প্রবন্ধের বই বেশ কিছু পিকু পড়েছে, সেইগুলো নিয়ে হয়তো ওই যে বললাম উপস্থাপনা আসতে পারে যদি আপনারা চান। কিন্তু যে বইটা দেখাবো সেটা হচ্ছে নকশাল বাড়িনামা। এই উপন্যাসটি আমি পড়িনি, এটা পিকু পড়েছে, এটা হচ্ছে এক্সট্রা কাগজ। নকশাল বাড়িনামা এবারে আনন্দ পুরস্কার পেয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য 600 টাকা। এই বইটির রিভিউ আমাদের চ্যানেলে নেই, যেহেতু এই উপন্যাসটি পিকু পড়েছে তাই ও রিভিউ করেনি। ও বলেছে যে ও মানে সময় পাচ্ছি না বা এরকম করে ও রিভিউটা আসলে করেনি। তো যদি আমি এই উপন্যাসটি এই বছর পড়তে পারি তাহলে অবশ্যই আমি এই উপন্যাসটি রিভিউ করবো। আর যদি পিকু রাজি হয় উপন্যাসটি রিভিউ করতে বা আলোচনা করতে,
তাহলে অবশ্যই উপন্যাসের আলোচনা হয়তো আমরা নিয়ে এসে হাজির হব আপনাদের সামনে। তো এই ছিল আজকের আমার উপস্থাপনা। তাছাড়া বেশ কিছু পত্রিকার উপন্যাস, যেমন এই বছর শারদীয়ার দেশে প্রকাশিত হয়েছিল অশ্রুমঙ্গল বলে একটি উপন্যাস, সুমন মোহান্তির লেখা। ওই উপন্যাসটি পড়েও আমার বেশ ভালো লেগেছে। একদম বাস্তব, মানে বেকারত্ব আমাদের জীবনের যে সব থেকে বড় সমস্যা, সেই সমস্যাকে তুলে ধরে খুব সুন্দরভাবে প্লট রচনা করেছেন। তো ওটাও বেশ ভালো লেগেছে। এরকম আরো কয়েকটি আছে, কিন্তু পত্রিকার উপন্যাসগুলির নাম এখন আমি আর বলছি না, কারণ অনেকগুলোই ভালো লেগেছে। আর যেহেতু পত্রিকাগুলিকে বার করতে হবে, এই একটা কুড়েমির কারণে আমি আর বলছি না আপনাদেরকে পত্রিকার মধ্যে কোনগুলো কোনগুলো ভালো লেগেছে। অশ্রুমঙ্গলটা বললাম। আর আমি মানে সরঞ্জিত চক্রবর্তীর 6টি উপন্যাস না 6টি গল্প এরকম নাম ছিল মনে হয়, ওটাও আমার খারাপ লাগেনি। কিন্তু ওনার অন্যান্য উপন্যাস পড়তে শুরু করার পর দেখলাম যে কোথাও যেন এক দাঁজি চলে এসেছে। এবার শূন্য পথের মল্লিকা যদি কখনো পড়ি বা পড়ার সুযোগ হয়, বইটি যেহেতু আমার কাছে নেই, তাহলে হয়তো বুঝতে পারবো উনি অন্যরকম কিছু লিখছেন কিনা। যাই হোক, আজকে এইটুকুই আমার বলার ছিল, দেখানোর ছিল বই। পরবর্তীতে নতুন উপস্থাপনায় অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। বিদায়।